আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। মানবাধিকার লঙ্ঘন তদন্তে আগামী সপ্তাহে ঢাকায় আসছেন জাতিসংঘের বিশেষজ্ঞ দল। এদিকে ডক্টর ইউনূসের সহিংসতা অবসানের আহ্বানকে স্বাগত জানাচ্ছে স্টেট ডিপার্টমেন্ট। এবং সবশেষ জানিয়ে দেব, কুখ্যাত গুম খুনের হোতা সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান গ্রেফতার। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। মানবাধিকার লঙ্ঘন তদন্তে আগামী সপ্তাহে ঢাকা আসছেন জাতিসংঘের বিশেষজ্ঞ দল। সাম্প্রতিক সহিংসতা ও অস্থিরতার প্রেক্ষিতে মানবাধিকার লঙ্ঘনের তদন্তে আগামীকাল সপ্তাহে ঢাকা সফরে আসবে জাতিসংঘের বিশেষজ্ঞ দল। সফলভাবে ক্ষমতা হস্তান্তরে অন্তর্বর্তী সরকার এবং বাংলাদেশের জনগণকে সমর্থন দিতে প্রতিশ্রুতিবদ্ধ জাতিসংঘের হাইকমিশনার। জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে কথা বলছেন মহাসচিব অ্যান্টনিও গুতেরেস ডেপুটি মুখপাত্র ফারহান হক। তার কাছে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি জানতে চান, বাংলাদেশের সাবেক স্বৈরশাসক শেখ হাসিনা দেখামাত্র গুলির নির্দেশ দেওয়ার পর যেসব নৃশংসতা ও হত্যাকাণ্ড ঘটেছে তা তদন্তে আগামী সপ্তাহে বাংলাদেশ সফরে আসার কথা জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের। এই ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের বিষয়ে জাতিসংঘ মহাসচিবের দৃষ্টিভঙ্গি কী? জবাবে ফারহান হক বলেন, এই গ্রুপের কাজ সম্পর্কে আমাকে জানতে হবে। এই পর্যায়ে আমাদের বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। পরে তিনি সাংবাদিকদের বলেন, জবাবদিহিতা ইস্যু সহ অন্তর্বর্তী সরকার ও ক্ষমতা হস্তান্তর আমাদের অফিসকে সহায়ক করতে পারে তা নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে হাইকমিশনার ও অন্তর্বর্তী সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। আগামী সপ্তাহে ঢাকা সফরে আসবেন একটি টিম। তারা মানবাধিকার লঙ্ঘনের তদন্ত সহ সংশ্লিষ্ট বিষয়ে সমর্থন দেওয়ার বিষয়ে আলোচনা করবে। সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি তার কাছে আরও জানতে চান, বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনূস এমন একজন ব্যক্তি যাকে একজন অংশীদার হিসেবে দেখে জাতিসংঘ। এটা বিবেচনায় নিয়ে বাংলাদেশের স্থিতিশীলতায় জাতিসংঘ মহাসচিব আরও বেশি সমর্থন দেন যদি, তাহলে আমি উদ্বেলিত। উপরন্তু সাবেক প্রধানমন্ত্রী প্রতিবেশী ভারতের অবস্থান করে মিথ্যা ও মিথ্যা ছড়িয়ে দিচ্ছে এবং সহায়তায় উস্কানি দিচ্ছে। ফারহান হক আরও বলেন, আপনি যেমনটা বলছেন বাংলাদেশকে সমর্থন দেবেন, তার প্রেক্ষিতে আমি নিশ্চিত বলতে পারি যে আমরা আশাবাদী বাংলাদেশের সরকার এবং জনগণের সমর্থন দিতে আমরা ইচ্ছুক। অন্য একজন সাংবাদিক তার কাছে জানতে চান, বাংলাদেশের নতুন করে প্রতিবাদ ও সহিংসতার বিষয়ে সাবেক প্রধানমন্ত্রী দেশ ছেড়ে যাওয়ার পর এই সহিংসতা দেখা দিয়েছে। এর প্রেক্ষিতে জাতিসংঘ মহাসচিবের কোনো মন্তব্য আছে কিনা? এর প্রশ্নের জবাবে ফারহান হক বলেন, আগের প্রতিবাদ বিক্ষোভ নিয়ে যা বলছি এখন আমি তাই বলবো। আমরা সবার শান্তিপূর্ণ প্রতিবাদকে সম্মান জানাতে উৎসাহ করি। এদিকে ইউনূসের সহিংসতার অবসানের আহ্বান স্বাগত জানায় স্টেট ডিপার্টমেন্ট। বাংলাদেশের নাগরিকদের সুরক্ষায় নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর মোহাম্মদ ইউনূসের নিরাপত্তা জোরদার এবং সহিংসতা বন্ধের আহ্বানকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখপাত্র বেদান্ত প্যাটেল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উদ্যোগের প্রশংসা করেন। নিরাপত্তা পরিস্থিতি এবং মানবাধিকার সমস্যা পুনরুদ্ধারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অবস্থান নিয়ে সাংবাদিক জানতে চান। বাংলাদেশে উন্নত নিরাপত্তা পরিস্থিতি, মানবাধিকার সমস্যা এবং সেখানে গণতন্ত্র পুনরুদ্ধার সম্পর্কে জানতে চায়। বেদান্ত প্যাটেল বলেন, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা নিয়ে আলোচনা করার জন্য আমরা আমাদের ভারতীয় অংশীদারদের পাশাপাশি এই অঞ্চলের অন্যান্য দেশের সঙ্গেও যোগাযোগ করছি। আমি ব্যক্তিগত কূটনৈতিক আলোচনায় যাচ্ছি না, তবে আমরা বাংলাদেশের সহিংসতার অবসানের পাশাপাশি জবাবদিহি এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধার জন্য চাপ অব্যাহত রেখেছি। ওই সাংবাদিক আরও জানতে চান, সপ্তাহান্তে দুই ভারতীয় আমেরিকান কংগ্রেসম্যান রাজা কৃষ্ণমূর্তি ও শ্রী থানেদার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে চিঠি লেখেন। পৃথক দুটি চিঠিতে বাংলাদেশে হিন্দুদের জীবন রক্ষায় তার হস্তক্ষেপ সাহায্য চেয়েছিলেন। পররাষ্ট্রমন্ত্রী কি সেই চিঠিগুলো পেয়েছেন? তিনি কি এই চিঠিগুলো কংগ্রেসম্যানের উত্থাপিত ইস্যুগুলো সমাধান করছেন? জবাবে বেদান্ত প্যাটেল বলেন, আমরা কংগ্রেসের অংশীদারদের সঙ্গে জড়িত আছি। আমি সুনির্দিষ্ট চিঠিপত্রের দিকে যাচ্ছি না, তবে আপনারা মনে রাখবেন যে অন্তর্বর্তী সরকারের মোহাম্মদ ইউনূসের সহিংসতা অবসানের আহ্বানকে আমরা স্বাগত জানাই।
নিরাপত্তা পুনরুদ্ধার এবং সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা ইউনূস সরকারের ফোকাস রয়েছে। এদিকে হাসিনার বিরুদ্ধে আরও মামলা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চলাকালে ঢাকা শেরেবাংলা নগরে অটোরিকশা চালক শাহাবুদ্দিনকে গুলি করে হত্যা ঘটনার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 11 জনকে আসামি করে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম ফারাহ দিবাস সন্ধ্যার আদালতে এ মামলার আবেদন করেন নিহতের পিতা আবুল কালাম। আদালত মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করার জন্য শেরেবাংলা নগর থানাকে নির্দেশ দেন। গত 5 আগস্ট ছাত্র জনতা অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা পঞ্চম মামলা এটি। এর মধ্যে 13 আগস্ট একটি হত্যা ও 14 আগস্ট দুটি ও গতকাল 2টি মামলা করা হয়। এর মধ্যে 4টি হত্যা এবং অন্যান্যটি গুম অপহরণের অভিযোগ করা হয়েছে। অন্য 9 আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক তথ্য ও প্রচারমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুন, ডিএমপি সাবেক ডিবি প্রধান হারুন রশিদ, অতিরিক্ত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকার পতনের এক দফা চলাকালে গত 5 আগস্ট সন্ধ্যা সোয়া 7টায় পুলিশের ছোড়াগুলিতে নিহত হন শাহাবুদ্দিন। এদিন পরিবারের সদস্যদের খাবার কিনে বাসায় যেতে বের হয়েছিলেন তিনি। এ সময় শেরেবাংলা নগর থানার সামনে পৌঁছালে হঠাৎ তার মাথায় পুলিশের গুলি এসে লাগে। গুলিবিদ্ধ অবস্থায় কিছু ব্যক্তি তাকে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস হসপিটালে নিয়ে যায়। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করে। এদিকে হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান গ্রেফতার। রাজধানীর নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় চাকরি থেকে অব্যাহতিপ্রাপ্ত সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুরে নিউ মার্কেট থানার ওসি আমিনুল ইসলাম দৈনিক মানবজমিনকে বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি বলেন, ওয়াকার শাহজাহান হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর খিলকেত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এছাড়া ডিএমপির মিডিয়া সেলের এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়। গত মঙ্গলবার মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেদিন এ তথ্য জানায়। তিনি ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের